ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আমরা আবার পুরনো সাধুদের কথায় ফিরে আসছি। সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। আমরা পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের কথা শুনছিলাম। আগের দিন দেখলাম মহারাজ তিনি বেলুড় মঠে ভিজিটর্স রুমে রয়েছেন। তার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি রামকৃষ্ণ সংঘে যোগদান করেছেন। তখন বেলুড় মঠে সাধু ব্রহ্মচারী জয়েন করতে পারত না, তেমন ব্যবস্থা ছিল না। ওই কয়েকদিন ওখানে থেকেই অন্যান্য সেন্টারেতে চলে যেতে হতো। তো ঠিক সেই রকম ক্ষেত্রেই একই নিয়মেতেই মহারাজকে, অর্থাৎ তখন তিনি শ্রী সত্যকৃষ্ণ, ওনাকে পাঠানো হলো দেওঘর বিদ্যাপীঠে। দেওঘর বিদ্যাপীঠে তো আমার প্রথম পোস্টিং, ওখানেই একরকম তার জয়েনিংয়ে শুরু হলো। সেখানে তখন মহন্ত ছিলেন স্বামী জ্ঞানাত্মানন্দজি। তো উনি গেলেন, সেখানে গিয়ে খুব সুন্দরভাবে চললো, কাজটা চলতো। এরপর কিছুদিন থাকার পর হেডকোয়ার্টার্স থেকে তার উপর নির্দেশ হলো যে মায়াবতী যেতে হবে। দেওঘর থেকে পোস্টিং হয়ে গেল মায়াবতী। আমাদের স্বামী বিবেকানন্দের তাঁরই তৈরি মায়াবতী সেন্টার, হিমালয়ের মধ্যে একেবারে পাহাড়ের চূড়ায়। তো সেই মায়াবতী আশ্রমে তার পোস্টিং হলো। একদম নিরিবিলি জায়গা, জঙ্গল, তার মধ্যে আশ্রম। প্রায় 2 কিলোমিটারের কাছে কোনো গ্রাম নেই। তা সেই মায়াবতী আশ্রম যাওয়াও খুব দুর্গম, বন্য জন্তু আছে। তো যাই হোক, সেখানেতে পোস্টিং হলো। মহারাজ গেলেন সেখানে গিয়ে আছেন বেশ। ওদের ওখানে নিয়ম ছিল যে সপ্তাহে একদিন করে একজন কোনো ব্রহ্মচারী রান্না করে খাওয়াবে সব সাধুদের। তো মহারাজও এরকমভাবে রান্না করতেন। উনি একদিন বলছেন যে আমি একটা রসগোল্লা করেছিলাম একদিন। তো সেই রসগোল্লা তো আর ভালো হয় না, হঠাৎ করে প্রথম করা হচ্ছে। তো যাই হোক, কিন্তু তবু সেখানে সবাই খেলেন। তো সেই মায়াবতীতে ছিলেন স্বামী গম্ভীরানন্দজি। তিনি হচ্ছেন প্রবুদ্ধ ভারতের এডিটর। তা প্রবুদ্ধ ভারতের এডিটর স্বামী গম্ভীরানন্দজি মহারাজকে মহারাজ সহযোগিতা করতেন। এইভাবে বেশ কিছুদিন চলল। মায়াবতীর কাছাকাছি সেন্টার একটি শ্যামলাতাল। সেই শ্যামলাতালে থাকেন স্বামী বিরজানন্দজি মহারাজ। বিরজানন্দজি মহারাজ মাঝে মাঝে মায়াবতীতেও আসেন। তো সেই একদিন তিনি মায়াবতীতে এসেছিলেন, এসে আছেন আর সব ব্রহ্মচারীরা সেবা করছেন। সেখানেতে মহারাজও ছিলেন, তিনিও সেবা করলেন। তো আমরা একদিন মহারাজের কাছে আর কি গল্প শুনবো বলে মহারাজকে বলেছিলাম, মহারাজ আপনার বিরজানন্দজি মহারাজের সেবা করেছেন, তা সেই সম্বন্ধে যদি কিছু আমাদের একটু বলেন। তখন উনি বলছেন যে মায়াবতীতে তখন আছি, তো শ্যামলাতাল থেকে বিরজানন্দজি মহারাজ এসেছেন মায়াবতীতে। এবার আমরা সবাই মিলেই মহারাজের সেবা করছি, যে কজন যারা আছি সবাই। তো মহারাজের আমাকে খুব পছন্দ হয়েছে। আসলে মহারাজ ছিলেন খুব বোল্ডনেস ছিল তার, কোনো কাজে ভয় নেই, এগিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো ছিল, আমরা পরবর্তীকালেও দেখতে পাই। তো এই জন্য বিরজানন্দজি মহারাজকে খুব ভালোবাসতেন। তা এখন এরকম ভাব রয়েছেন
এবার বিরজানন্দজি মহারাজ আবার শ্যামলাতাল চলে যাবেন। তো উনি তৎকালীন জেনারেল সেক্রেটারি মহারাজকে লিখলেন যে আমার একজন সেবকের দরকার, এই সত্যকৃষ্ণকে আমার সেবক করে দাও। তো মাধবানন্দজি মহারাজ লিখলেন যে না মহারাজ, ওকে দেওয়া যাবে না, ওকে এখন ওখান থেকে এখানে নিয়ে আসতে হবে আমাদের। তো 1 মাস হয়ে গেল, এরপরে এখানে নিয়ে আসতে হবে নিয়ম অনুযায়ী, তো ওকে ঠিক সেবক হিসেবে দেওয়া যাবে না, অন্য কাউকে আমি দেখছি। তা তখন বিরজানন্দজি মহারাজ বললেন যে আমি চাইছি, তখন বিরজানন্দজি মহারাজ প্রেসিডেন্ট, যে আমি চাইছি সত্যকৃষ্ণকে সেবক হিসেবে, আর সেটি কি তুমি দিতে পারবে না? আমার দরকার নেই। তখন মাধবানন্দজি মহারাজ বাধ্য হয়ে তখন বললেন যে না মহারাজ, মাফ করবেন মহারাজ, আমি দিচ্ছি, ওই থাকবে। তারপরে মহারাজ বিরজানন্দজি মহারাজের সেবক হয়ে রইলেন। বিরজানন্দজি মহারাজের কাছেই মহারাজের ব্রহ্মচর্য দীক্ষা, সেটি সম্ভবত 1945 সাল। হ্যাঁ, 1945 সালে পূজনীয় মহারাজের কাছেই তার ব্রহ্মচর্য দীক্ষা হয়, আর নাম হয় ব্রহ্মচারী শান্তি চৈতন্য। এরপর 1949 সালে মহারাজের সন্ন্যাস হয়। সন্ন্যাসও এই শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের কাছ থেকেই তিনি পান। নাম হয় স্বামী আত্মস্থানন্দজি। তো এইভাবে মহারাজের সেবার মধ্যে আছেন, আর মহারাজও খুব ওনাকে ভালোবাসেন। তাই সেবার ঘটনা বলতে গিয়ে একদিন মহারাজ বলছেন যে মহারাজ তো একটু তামাক খেতেন, আমরা দেখতে পাই, ছবিতেও দেখতে পাই, মহারাজ একটু তামাক খেতেন, একটু মুখে তামাক নিয়ে ব্যাস সব সময় জপ ধ্যান নিয়ে আছেন। তার এসব কোনো ঘুম টুমও দেখা যেত না বেশি, চুপচাপ বুঁদ হয়ে বসে আছেন। মাঝে মাঝে হয়তো একটুখানি তামাক খেলেন বা একটুখানি পড়লেন বা একটুখানি কিছু করলেন, আবার একদম বুঁদ হয়ে জপ ধ্যানে মগ্ন হয়ে থাকতেন তিনি। আমরা পড়েওছি যে বিরজানন্দজি মহারাজকে একসময় বিদেশে যাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু মহারাজ তিনি বিদেশে যেতে তখন চাননি। তিনি সাধন ভজনকেই অগ্রাধিকার দিয়ে তিনি খুব ভালোবাসতেন, প্রচুর কাজ করেছেন তিনি। স্বামীজির প্রথম বই লেখা, সেই সময় থেকে শুরু করে নতুন আশ্রম শ্যামলাতালকে তৈরি করা, এই সমস্ত কাজে মহারাজের প্রচুর খাটনি। কিন্তু তার সঙ্গে সঙ্গে ছিল প্রবল সাধনা, একদম জপ ধ্যানেতে মগ্ন হয়ে থাকতে পারতেন তিনি দিন রাত। তো আমরা মহারাজের কাছে শুনেছি যে তিনি এরকম জপ ধ্যান করছেন, হয়তো কোনো সময় একটু উঠে একটু এদিক ওদিক খুসখুস করছেন যে কী হলো না, একটু হয়তো তামাক খাবার ইচ্ছা হয়েছে। সবাই শুয়ে আছে, সাধু ব্রহ্মচারী শুয়ে আছে, তা উনি পাশে ওইদিকে বসে আছেন, বসে বসে জপ ধ্যান করছিলেন। তো কাউকে যাতে ডিস্টার্ব করতে না হয় সেই জন্য ধীরে ধীরে উঠছেন, আস্তে আস্তে উঠে এদিকে যাচ্ছে। কিন্তু এনারা সেবক, তো এনারা ঘুম হলেও সজাগ দৃষ্টি, সবসময় সজাগ। তো যেই দেখছে যে মহারাজ উঠে যেন এদিকেই আসছেন একটু একটু করে পা বাড়িয়ে, খানিকটা আসার পরেই সঙ্গে সঙ্গে মহারাজ উঠে পড়েছেন। মহারাজ 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 কী দেবো মহারাজ? না তোমরা ঘুমাও। না মহারাজ বলুন, একটু টিকে ধরিয়ে নিয়ে এসে দেবো, মানে তামাক খাওয়ার জন্য টিকে ধরিয়ে নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে দাও। তখন টিকে ধরিয়ে নিয়ে এসে দিলেন, আর তারপর মহারাজ একটুখানি তামাক খেলেন, খেয়ে আবার একবারে বসে পড়লেন। তো এইরকম ছিল বিরজানন্দজি মহারাজের জীবন, খুব সাধন ভজন করতেন। তো এই মহারাজও দেখতেন যে ওই মাঝে মাঝে একটু ওনার তামাক, আর কিছুই নয়, চাহিদা কিচ্ছু নাই। তো এরকম চলছে। শেষের দিকে মহারাজের তখন খুব কাশি হচ্ছে। তো একবার ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তাররা এসে ওষুধপত্র দিয়েছে, একটু কমলো। একবার তিনি তখন শ্যামলাতালে রয়েছেন,
শ্যামলাতালে আছেন, তখন এবার মহারাজ একটুখানি হার্টের সমস্যা। তো ডাক্তার নেই, ডাক্তারকে ডাকতে হবে। ডাক্তার মায়াবতী আশ্রমে একজন ডাক্তার আছে, কিন্তু শ্যামলাতাল থেকে মায়াবতী আসা খুব দুর্গম রাস্তা। দুর্গম মানে তখন তো এরকমভাবে গাড়ি ঘোড়া চলতো না, রাস্তা এরকমভাবে হয়নি। তো সন্ধে হয়ে যাচ্ছে, তখন কে যাবে? তখন আমাদের মহারাজি, আত্মস্থানন্দজি মহারাজি, তিনিই বললেন যে মহারাজ আমি যাব। বলে একজন বন্দুকবাজকে সঙ্গে করে নিয়ে মায়াবতীতে এসে ডাক্তারকে নিয়ে মহারাজকে দেখিয়ে নিয়ে গিয়েছেন। এরকম ঘটনা ঘটেছে। আবার তারপরে যখন শেষের দিকে মহারাজের আবার খালি লাংসের সমস্যা হচ্ছে, কাশছেন ইত্যাদি এরকম সমস্যা, তো ডাক্তারের সঙ্গে কথা হতে ডাক্তার বলল যে মহারাজ, যদি মহারাজের তো তামাক খান, ওইটা যদি বন্ধ করলে পরে বোধহয় একটু ভালো হয়। তখন সেবকরা বলছেন যে আপনি বলুন না, মানে বিরজানন্দজিকে, আপনি মহারাজকে বলুন। তখন বলছে মহারাজকে বলবো, মহারাজকে তো বলতে ভয় করে। বলছে না না না, আপনি বলুন, তাহলে ঠিক শুনবেন উনি। তারপরে গেছেন, ডাক্তার গেছেন বিরজানন্দজি মহারাজের কাছে। বিরজানন্দজি মহারাজ বলছেন, কি ডাক্তার, আমার এই কাশিটা কি সারবে? তখন ডাক্তার বলছে, হ্যাঁ মহারাজ, ওটা কমবে মহারাজ, একটু ওই আসলে একটু ওই আপনি একটু মানে তোতলামি করতে করতে বলছে, আপনি একটু ওই তামাক খান তো। তুমি কি বলতে চাও? তামাক ছেড়ে দিলে কাশি কমে যাবে তো? মহারাজ তামাকটা কমালে কাশিটা হয়তো একটু কমবে নিশ্চয়ই মহারাজ, ওটা ঠিক আছে, আমি আর তামাক খাবো না। একটু মাঝে মাঝে একবারে ছাড়তে পারবেন না, আস্তে 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 আস্তে। ঠিক আছে তুমি যাও, আমি আর তামাক খাবো না। ব্যাস, উনি বললেন তামাক খাবো না। ডাক্তার জানে যে খাবো না বললেই কি হবে, দীর্ঘদিনের অভ্যাস ছট করে কি ছাড়া যায়? ঠিক আছে মহারাজ বললেও ও ঠিক নিশ্চয়ই। এখানে এসে সেবকদের বললেন ডাক্তার যে মহারাজ বলেছেন যে আর তামাক খাবেন না। যাই হোক, যদি তামাকটা খাওয়া কমে যায় তাহলে মনে হয় মহারাজের কাশিটাও অনেকটা কমে যাবে। এদিকে এবার মহারাজেরা বলছে যে হ্যাঁ ঠিক আছে, একটু একটু করে আমরা মাঝে মাঝে কম দেবো। তো বেমালুম একদিন হলো, সেদিন গেল। দ্বিতীয় দিন ওরা সবসময় দেখছেন সেবকরা যে বিরজানন্দজি মহারাজ কখন তামাক চাইবে, কিন্তু তিনি তামাক চাইছেন না। তখন মহারাজ, আত্মস্থানন্দজি মহারাজ গিয়ে বলে, মহারাজ একটু তামাক দিই। না, তামাক আর খাবো না, ডাক্তারকে বলে দিয়েছি। মহারাজ একটু মাঝে মাঝে একটু করে খান, একদম পুরো ছেড়ে না দিয়ে। একবার বলেছি খাবো না, ব্যাস। ঠিক আছে মহারাজ, তাহলে দেখা যাক। তারপরে ভাবছেন যে নিশ্চয়ই আজকে খাচ্ছেন না, কালকে খাবেন, বা কোনো একটা সময় একটুখানি নিশ্চয়ই নেবেন। অদ্ভুত ব্যাপার, কিরকম ভাব তাদের মনের জোর। এই যে সাধন ভজন করার যে ফল, এমন তাদের কন্ট্রোল অফ মাইন্ড, মনকে এমন তাদের সংযম মনের। তিনি একবার বলে দিয়েছেন যে এতদিনের অভ্যাস এই তামাক সেবন আমি বন্ধ করলাম। শুধু কে ডাক্তারকে যে বলেছেন তা নয়, তিনি তার মনকে পর্যন্ত বলে দিয়েছেন। তো আর একবারও তামাক খেতে চাইলেন না। সেবকেরা বারবার কাছে গিয়ে বলছে, মহারাজ একটু তামাক খান, কেননা তাদের ভয় এতদিনের অভ্যাস যদি হঠাৎ ছেড়ে দেওয়া হয়, যদি হঠাৎ করে আবার অন্য কিছু সমস্যা হয়ে দাঁড়ায়। তো কিন্তু এমন মনের জোর, তিনি বললেন একবার বলে দিয়েছি। না, তিনি বলছেন যে মহারাজকে বলছেন, মহারাজ একটুখানি তামাক খান, দুদিন তো খাননি, আজকে একটু খান, আবার দুদিন খাবেন না, একটুখানি। মনকে বলে দিয়েছি আর খাবো না, একবারে। এইরকম ভাব জোর। আমরা তো সাধারণত দেখি যে নেশা, মানুষ মানে কোনো নেশা করলে পরে সেই নাশক বস্তুতেই আসক্ত হয়ে পড়ে, সেই তাকে খেয়ে নেয়। কিন্তু এখানে মহারাজের কীরকম কন্ট্রোল, কারণ নেশা ছিল না এটা তার মানে। তো তিনি আর ছুঁলেনই না, তামাক খেলেনই না, এরকম ভাব।
আমরা এই আত্মস্থানন্দজি মহারাজের কাছে এটা শুনেছি যে বিরজানন্দজি মহারাজ এইভাবে তামাক বন্ধ করে দিলেন। যাই হোক, এরপর যদিও বৃদ্ধ বয়সের ঘটনা, সুতরাং সে কাশি কমলো, ওটা ঠিকই, কাশি কম থাকলো এবং এভাবে চললো আরও বেশ কিছুদিন। এরপর শ্যামলাতালেতে এইসব শ্যামলাতালের ঘটনা ঘটলো অনেক। যখন মহারাজের শরীর গেল, বিরজানন্দজি মহারাজ যখন দেহত্যাগ করলেন, তখন মহারাজ গেলেন তপস্যা করতে। তপস্যা করতে গিয়ে সেখানেতে একবারে 3 দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একভাবে এক আসনে বসে জপ ধ্যান। একবার কোনো একটা সময়ে পরবর্তীকালে আত্মস্থানন্দজি মহারাজ দীক্ষা দিচ্ছেন। দীক্ষার সময় ইয়ং ছেলেমেয়েরা সব ছিল। তো সেখানে তিনি বলছেন, ছেলেরা সব ছটপট করছে, এক ভাই বসতে পারছে না, হাঁটু বাবু হয়ে হাঁটু মুড়ে। তো এই ছটপট করছিস কেন? না না মহারাজ, একটু বসতে অসুবিধা হচ্ছে। বসতে অসুবিধা হচ্ছে মানে? এইটুকু ছেলে, এখন থেকে বসতে অসুবিধা? সোজা হয়ে পা মুড়ে বস। তা বলতে গিয়ে তারপরে বলেছেন, আমি 3 দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত একভাবে বসেছিলাম, জানিস? তিনি ওই রকম ভাব 3 দিন সূর্যোদয় থেকে শুরু করে, সূর্যের উদয় থেকে মানে দিনের বেলা সকালবেলা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত এক আসনে বসে জপ ধ্যান করেছেন। বিরজানন্দজি মহারাজের কাছে ছিলেন, তাঁর সেই তপস্যাপ্রত দেহ, তার জীবন দেখে স্বাভাবিকভাবেই এনারাও তো ইন্সপায়ার হবেনি। তো সেই দেখতে পাওয়া যায় মহারাজদের ক্ষেত্রেও। তাঁর সাধনের কথা আমরা পরের দিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।